5ই আগস্টের পরে সোসাইটির যে নেগেটিভ গুণগত পরিবর্তন হয়েছে, কোনো সরকার স্টেবল সোসাইটি করতে পারবে না। জামাত যদি ক্ষমতায় আসতো, মানে হাইপোথেটিক্যালি, তাহলে বিএনপি একই জিনিস করতো। নো ভ্যাকসিন ওয়াজ ইম্পর্টেন্ট। না না, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। আমি তো বলতেছি আপনাকে প্রপার রেফারেন্স, আপনি তো একজন ডিজির মুখে শুনেছেন, এবং এই রিপোর্টটাতে বলা হচ্ছে ওই ডিজেই ভুল তথ্য দিয়েছেন। এই যে আমি একদম রিপোর্ট আমি কিন্তু আজকে আমি এত পত্রিকা বলি, এত টেলিভিশন দেখি, এত টক শোতে আসি, এত মানুষ এই প্রথম তুষার একটা বোমবাস্টিং কথা বললো। দেখেন, নির্বাচনের আগে কয়েকদিন আগে আমি একটা শোতে হিউমারাসলি বলছিলাম যে এই যে দুইটা পক্ষ, মানে বিএনপি লেড অ্যালায়েন্স এবং জামাত লেড অ্যালায়েন্স, যে কোনো একটা পক্ষ ওয়াক ওভার দিয়ে দিক যে আমরা নির্বাচন করবো না, এমনি কোনো ইয়ে না, জাস্ট আর কি ফান করবো না, তাহলে হয়তো কি, তাহলে অন্য পক্ষ জিতে যেত, অটোমেটিক জিতে যেত। তাইলে হয়তো কি যে এই সরকার, মানে যে এখন যে সরকার গঠিত হয়েছে, সেটা যদি বিএনপি বা জামাত যেই হইতো না কেন, ডক্টর ইউনূসের সরকারের লিগ্যাসি বহন করতে হইতো। তার যে ববতন্ত্র থেকে শুরু করে তার আমলে যে সমস্ত হইতো, অর্থনীতির লিগ্যাসি বহন করতে হইতো, প্লাস আপনার আমাদের সোসাইটির যে কতগুলো গুণগত পরিবর্তন হয়ে গেছে, যে উদ্ধত, কোনো বাদ বিচার নাই, কোনো রিজনিং নাই, কোনো ইয়ে নাই, এই সরকার অটোমেটিক তাদের দ্বারা সমালোচিত হইতো এবং আক্রান্ত হইতো। তখন হয়তো কি, যে সরকার গঠিত হইতো সেই সরকার তার টেনুর ফুলফিল করার পরে যে সরকার যেটা ওয়াকওভার দিছিল তারা ক্ষমতায় আসতো, তখন তারা যদি ভুলও করতো, তারা যদি অন্যায়ও করতো বা অপরাধ করতো বা যাই করতো না কেন, মানুষ করতো আরে গত সরকারই তো করছে, এই বাংলাদেশটা এমনই, তারা মেনে নিত, এটা একটা গ্রেস পাইতো আর কি। সেই জন্য একটা পক্ষকে ওয়াকওভার দিয়ে দেওয়া ভালো হবে। আমি ফান করছি আর কি, এবং খুবই প্রেডিক্টেবল যে এই মানে 5ই আগস্টের পরে সোসাইটির যে নেগেটিভ গুণগত পরিবর্তন হয়েছে, কোনো সরকার স্টেবল সোসাইটি করতে পারবে না। এটা আমি অনেকবারই প্রেডিক্ট করতে পারবে না। এবং জামাত যদি ক্ষমতায় আসতো, মানে হাইপোথেটিক্যালি, তাহলে বিএনপি একই জিনিস করতো। আমাদের মির্জা ফখরুল ইসলাম বলছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এটা সঠিক তো নাকি? এটা সঠিক তো না? আচ্ছা, এটা যদি সঠিক হয়ে থাকে, যাও ভাগ্য ভালো রাজনৈতিকভাবে বলছে, ওইটা না বললে তো আরও ভয়ঙ্কর হতো আর কি। জামায়াত ইসলামী এবং 11 দল, এনসিপি সহ 11 দল, তারা এখানে যতটা সরকারকে চাপ সৃষ্টি করা দরকার ছিল, নট অনলি রিগার্ডিং রিফর্ম, এই যে জ্বালানি প্রশ্ন এবং অর্থনৈতিক প্রশ্ন, ততটা তারা করতেই পারে নাই। আজকে তো জামাত বলছে করবে না, এটা মানে ততটা করেনি। বরং আমি জামায়াতকে দেখি, এবং জামায়াতের আপনি দেখবেন এই 11 দলের বিরোধী দলের, আমি তো নিজেও পার্লামেন্ট ভিজিট করার সুযোগ হয়েছিল, আমার গ্যালারিতে আমি দেখেছি, তারা ওয়াকআউট করলো, ইস্যু ভিত্তিক ওয়াকআউট করেছে, আবার ফিরে এসেছে। এটা নিয়ে সরকারি দল মকারিও করেছে, ওয়ারেস তাদের খুশি হওয়ার কথা যে বিরোধী দল তো কোঅপারেটিভ। এবং আপনি দেখেছেন যে জ্বালানি সেক্টরে সরকারের টোটাল ফেইলিয়ারের পরেও একটা কমিটিতেও বিরোধী দল সেখানে, সেই কমিটিতে 5 জন তারা থেকেছে। ফলে বিরোধী দলকে বলা যাবে না বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায় না। আমি দেখি যে অন্তত জামায়াতের আমির সাহেব এবং বিরোধী দলীয় নেতা, তিনি বারবার সংসদে বলেছেন যে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু সেটার আমাকে স্কোপ দিতে হবে, যদি না দেন তাহলে তো সমস্যা। এখন ধরেন এই যে ইস্যুগুলো, জ্বালানি এবং অন্যান্য যে ইস্যুতে সরকারের একটা ইস্যু, ধরেন যদি এখানে বিএনপি কিংবা আওয়ামী লীগ আজকে বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দলে থাকতো, এই যে IMF থেকে সরকার শূন্য হাতে ফেরত এসেছে, দেশ তোলপাড় করে ফেলতো আওয়ামী লীগ, তাদের অন্তত এইটুকু সক্ষমতা বা এটুকু স্কিল আছে। কিন্তু আপনি দেখেছেন যে এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই, যে IMF থেকে আপনি কেন ফেরত আসলেন খালি হাতে, এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন উঠেছে? সরকারও কিন্তু এই বিষয়ে কোনো, একদম জাস্ট এটা ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু IMF কতগুলো খুব সুনির্দিষ্ট ইস্যুতে সরকারকে, ওই যে কিস্তিটা আগেই, যে আওয়ামী লীগ আমল থেকে যে কিস্তিটা শুরু হওয়া, তার যে সর্বশেষ 2 ধাপ সম্ভবত বাকি আছে, সেই কিস্তিটা দেয় নাই, ছাড় করে নাই, এবং তারা বলেছে যে করবে না। এবং তারা কিন্তু আপনার মে মাসে আসার কথা, IMF এর মিশন বাংলাদেশে, তারা কিন্তু বলেছে তারা আসবে না, এবং সেপ্টেম্বরের আগে আসার কোনো সম্ভাবনা নাই। ফলে সরকারও এখন বলেছে যে হ্যাঁ আমরা তাদের সব কথা মানবো, এরকম কোনো ব্যাপার নাই। এটা বলে আবার বলেছে যে আমরা নতুন আরেকটা লোন চাই। তো নতুন লোন আপনি চাইলে সেখানে শর্ত হবে আরও কঠিন, কারণ আপনি আগে ডিফল্টার, আপনি শর্ত মানেন নাই। সেখানে কি তারা বলেছে কিছু শর্ত, হ্যাঁ IMF এর যেহেতু ওই আপনার একটা ব্যাপার আছে যে তারা অতিরিক্ত লিবারালাইজেশনের দিকে চাপ দেয়, এটা যেমন ভর্তুকি নিরুৎসাহিত করে, কর ছাড়, জনবান্ধব কর ছাড়গুলোকেও তারা আসলে বাদ দিতে বলে, সেগুলো ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এইবারের ইস্যুতে IMF খুব
সুনির্দিষ্ট কতগুলো আপত্তি প্রকাশ করেছে। এক নম্বর হচ্ছে আপনি ব্যাংকিং সেক্টরে রিফর্ম কেন করলেন না, কেন বাদ দিলেন। তারপর আপনি এনবিআর কেন সংস্কার করলেন না, কারণ আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরের যে রিফর্ম এটার সাথে আইএমএফ নিজে জড়িত ছিল, ফলে তারা এটার ইনস অ্যান্ড আউটস জানে। এই সমস্ত ইস্যু তারা এবার সামনে নিয়ে এসেছে। এবং ব্যাংক অর্ডার 2025 যেটা নিয়ে আসলে আলোচনা হয় না, ব্যাংকিং রেজলিউশন অধ্যাদেশটা নিয়ে কথা হয়, কিন্তু ব্যাংক অর্ডার 2025 যেটা ইন্টারিম সরকারের সময় গভর্নর খসড়া করে গিয়েছিল, তৎকালীন অর্থ উপদেষ্টা তার বাধার কারণে এটা তখন হয় নাই। এটাও আইএমএফ প্রশ্ন করেছে যে আপনি আপনার হোয়াট ইজ ইউর প্ল্যান, এবং আপনি আরেকটা যেটা বলেছে একের পর এক সামাজিক সুরক্ষা খাতের উইন্ডো ওপেন করছেন, ওয়ারেজ আপনার রাজস্ব উত্তোলন অত্যন্ত কম। এই সমস্ত প্রশ্নে তারা এবার লোন দিল না। তো এই প্রশ্নটা কিন্তু আলোচনাতেই নাই। এর পাশাপাশি জ্বালানিতে যেভাবে যে ধরনের বড় একটা স্ক্যাম সংগঠিত করেছে সরকার, এটার প্রশ্ন বিরোধী দল তাকে যতটুকু চাপ দেওয়া দরকার ততটুকু চাপ দিতে পারে না। এখানে ইরানকে এক্সকিউজ হিসেবে দাঁড় করালে হবে না। ইট ইজ আ টোটালি গভর্নমেন্ট ফেইলিয়ার। ম্যানেজমেন্ট মানে আপনি প্রাইস কন্ট্রোল করতে গেছেন, যেটা আপনার মানে আইএমএফ এর সাথে আপনার যে সমঝোতা সেটার বিরোধী, কারণ আপনার অটো প্রাইসিং করার কথা, কিন্তু যখন বিশ্ববাজারে দাম বেড়েছে তখন আপনি এটাকে দামটা ধরে রাখতে গেছেন। এবং এটাই আসলে যারা এই যে চোরাচালানি করে তাদেরকে একটা ইনসেন্টিভ দিয়েছে যে আমি চোরাচালানি করব, কারণ তারা আসলে এই যে আমরা শুনতে পাচ্ছি, গুঞ্জন শুনতে পাচ্ছি আমাদের দেশেও ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি হচ্ছে। আপনাকে যারা তথ্য দিচ্ছে তারা ভুল তথ্য দিচ্ছে। আপনি তো এটা বলতে পারেন না যে হামের কোনো টিকাই দেওয়া হয়নি গত 2 টার্মে। ফলে এই যে এতগুলো ইস্যু, জ্বালানি, কৃষি, অর্থনীতি, রিফর্ম, এই সমস্ত কিছুকে ঢাকা দেওয়ার জন্য সরকারের এখন কিছু উত্তেজক বক্তব্য দরকার। আচ্ছা, 90% টিকা দেওয়া হয়েছে, এটা আপনি কি জেনে বলতেছেন? একদম, আমার কাছে তথ্য আছে। কিভাবে এটা আমার কাছে ইউনিসেফ এর সহ তখন যারা এই 2025 এর কথা বলছেন। হ্যাঁ, এটা নিয়ে তো ফ্যাক্ট চেক, যে প্রধানমন্ত্রী যে মানে কথাটা ভুল তথ্য দিচ্ছেন, এটা নিয়ে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান উইথ ডিটেইলস ডকুমেন্ট সহ তারা এটা নিয়ে রিপোর্ট রাখা হোক। আমাদের যারা দর্শক শুনছেন, আমাদের বক্তব্য ক্লিয়ার। 23 সালের পর থেকে আর কোনো হামের টিকার ক্যাম্পেইন করা হয়নি, মানে গণটিকা দানটা হয়। আচ্ছা, আমি বলি, আমি একদম জেনে বলতেছি একদম। সেটা হচ্ছে যে 5 অগাস্টের 3-4 মাস পরে এই স্বাস্থ্য, হ্যাঁ, সেকেন্ড ডোজ দেওয়ার যে কথাটা ছিল, না বলছি আপনার হেলথের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, হেলথ ডিজির আমার বাসায় আসেন, ওনার বাড়ি পাটগ্রাম, নামটা বলবো না, ওনার কাছে আমি গল্প শুনছি। সেটা হচ্ছে হেলথের ডিজি নূরজাহান বেগমের কাছে গেছে। নূরজাহান বেগম জানতেনই না যে ইপিআই এর টিকা কত প্রকারের, এটা যে 11-12 প্রকারের ভ্যাকসিন, জানতেনই না। আচ্ছা, তারপরে ডিজি যখন বুঝাইছে সব, তারপরে এইটা হয়তো কি এই সমস্ত টিকা কিনতে হয় 1 বছরের জন্য, দুইটা কারণে, একটা সাশ্রয়ী হয় আর একটা হচ্ছে কি টেকনিক্যাল একটা ব্যাপার আছে, 3 মাসের জন্য কেনা যায় না। তো নূরজাহান বারবার ইনসিস্ট করতেছিলেন যে এটা এত টাকা তো আমাদের নাই, উনি টাকার স্ক্যারসিটি দেখাচ্ছিলেন 3 মাসের জন্য। তখন ডিজি বলছে, ম্যাডাম এটা তো 3 মাসের জন্য হয় না, আপনি তো এটা তো ইম্পোর্ট করাই যাবে না। এই গল্পটা তখন হ্যাঁ আমি এটা জেনে বলতেছি। তারপর নূরজাহান বেগম ওই যে ডিজিকে বলছেন যে আমি তো এত শত বুঝি না, যে ওনার সাথে কথা বলেন, একটা লোককে দেখা দিছে। তখন ডিজি বলতেছে মানে তার কলিগদেরকে, আমি বুঝে গেছি এটা ঝুলে গেছে, ঠিক আছে, নোট ভ্যাকসিন ওয়াজ ইম্পোর্টেড। না, এটা ঠিক না। আমি তো বলতেছি আপনাকে প্রপার রেফারেন্স, আপনি তো একজন ডিজির মুখে শুনেছেন, এবং এই রিপোর্টটাতে বলা হচ্ছে ওই ডিজি ভুল তথ্য দিয়েছেন। এই যে আমি একদম রিপোর্ট আমি কিন্তু আজকে আমি এত পত্রিকা বলি, এত টেলিভিশন দেখি, এত টক শোতে আসি, এত মানুষ এই প্রথম তুষার একটা বোমবাস্টিং কথা বললো যে আমি আপনাকে এই শুধু নিউজ না ডকুমেন্ট দিতে পারবো কেন হামের এই সংকট। আমি এটা জানি না, কারণ আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু টিকা দেয়া হয় নাই এটা ভুল তথ্য। তাহলে গার্ডিয়ানরা কেন বলতেছে এটা? আমি বুঝলাম না, গার্ডিয়ানরা কেন বলতেছে? আগে ধানের দাম ছিল 800, 900, 1200 মতো পাইলে আমাদের লাভ হয়। এবার সরকার 1400 টাকা করে ধানের মধ্যে, কিন্তু 1400 বেশি, 1560 না ওইরকম 36 টাকা করে কেজি। তাহলে এই যে তথ্যটা দিল তুষার, মানে বিং একাধিক জাতীয় পত্রিকায় ইমার্জিং পলিটিশিয়ানস লিডিং নিউজ পত্রিকা যাই নিউজ করুক, কৃষক এবং আমি ডাইরেক্ট বলি, সবাই জানে 36 টাকা করে কেজি মিন্স above 1400 টাকা। এই যে অসত্য তথ্য দেওয়া, এটা কি কোন হোয়াট সর্ট অফ কনস্পিরেসি গোইং অন? এবং দেখেন প্রধানমন্ত্রী যেটা বলছে উনি কিন্তু জামাতকে লক্ষ্য করে বলেনি। আপনি খুব সময় বগুড়ার জনসভার কথা বলছেন না, আজকের জনসভায় যশোরে আমি বগুড়ার যেটা বলছে যে দেশি বিদেশি গন্ধ পাওয়া যাচ্ছে ষড়যন্ত্রের, তাই না? এই যে তুষার যেটা বললো হামের টিকাটা, আমি আজকেই প্রথম দিলাম। তুষার যত পত্রিকা দেখেছে, আমিও তো পত্রিকা দেখি, ও তো একা দেখে না, আমি প্রথম দেখলাম। এই এখন আমিও ডকুমেন্ট দেখাতে পারি যে তুমি অমুক জায়গার তো অমুক কাজ করছো, এগুলো কই লাভটা কি? এই জেনারেটির অনেক কিছু আছে। আপনি গুপ্ত লিখতে চান, আপনি সারা কলেজের ক্যাম্পাস ভরিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই,
কিন্তু আপনি একটা ছাত্র সংগঠন যেখানে তার একটা নির্দিষ্ট বক্তব্য আছে, আপনি দ্বিমত করেন, আমিও তারা যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করতে পছন্দ করি না, কিন্তু ওখানে ছাত্র মুছে দিয়ে যখন আপনি গুপ্ত লিখছেন এবং সেখানে তারা কি বলেছে, একটা কথা হলো ছাত্র রাজনীতি নাই, আরেকটা তারা বলেছে ছাত্র লীগ মুক্ত ক্যাম্পাস। তো আপনার সমস্যা কি এখানে? সেখানে যখন আপনি ছাত্র মুছে দিয়ে গুপ্ত কে লিখলেন, লিখলো কে? ছাত্রদল চেতলোকে এখান থেকে চেতলোকে ছাত্রদল মন্দির কারণ তো মুসলিম এটা তো তর্কের খাতে ধরে দিলাম ছাত্রদল মুসলিম চেতলোকে ছাত্রদলই এটা রিঅ্যাক্ট করেছে এবং রিঅ্যাক্ট করলো কে? এটার বিরুদ্ধে রিঅ্যাক্ট করেছে ছাত্র শিবির। শিবির, তাহলে শিবির গুপ্ত? না আরে ভাই, তুমি এটা তো ওরাই গুপ্ত লিখেছে, লিখেছো কেন? ওরাই লিখেছে, আমিও তর্ক খাই ধরলাম ওরাই লিখেছে। আমার বক্তব্য আচ্ছা, আমি গুপ্ত লিখলাম ধরে নাও, তুমি যদি এসে লাঠি নিয়ে আসো তখন তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, না, তুমি মানে এখানে গুপ্ত ওদের মধ্যে রাজনীতি একটা করার বাকবিতণ্ডা প্রমাণ হয়েছে। দিলে। আর এখন ধরেন ছাত্রদল আমি লিখছে, আজহাল ভাই এখন ধরেন যে আমরা দেখেছি তো অনেক জায়গায় এই 5 তারিখের পরে কোন কথা কাকে বললে কে রিয়াক্ট করে, এটা একটা গ্রামার তৈরি হয়েছে। চাঁদাবাজ বললে অনেক জায়গায় আমার বিরুদ্ধে বিএনপি খেপেছে, অনেক জায়গায় আমি কোনো নাম নেই কিছু নেই, চাঁদাবাজ বলেছি বিএনপি খেপেছে। ছাত্ররা যদি লেখাপড়াটা না করে, মানে ডক্টর ইউনূস এমন একটা ফিলোসফি দিয়ে গেছে ছাত্রদের জন্য, বুঝছেন, এন্টায়ার ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে ছাত্ররা গেছে। শুধু গ্রন্থ কিট হবে, শুধু না, কেন গ্রন্থ কিট হবে? শুধু একাডেমিক হবে? আহা, আমি তো বলতেছি যে ছাত্র সংগঠনগুলি থাকবে সেখানে কালচারাল অ্যাক্টিভিটি থাকবে, তাদের মানে কি বলে যে জ্ঞান গরিমা বাড়ানোর জন্য, মানে তার knowledge- আপনি যেটা বলছেন দলীয় লেজুর ভিত্তিক দলীয় মূল লেজুর দলের ভিত্তিক অংশ হিসেবে ছাত্রদের উদ্দেশ্য কি? আমি কিন্তু বলছি 3টা উদ্দেশ্য কথা বলছি, কিন্তু মেইন উদ্দেশ্যটা কি? নেতৃত্ব তৈরি করা, হ্যাঁ, দেশের নেতৃত্ব তৈরি আমি করা। বলছি শুনেন, আমি তো বলতেছি যে এই যে ছাত্র সংগঠনগুলি তারা তো ইলেকশন করবে, সাপ্লাই লাইনটা তো ঠিকই আছে, ধরেন যে ডাকসু ইলেকশন করলো ছাত্র সংগঠন, এরা ন্যাশনাল পলিটিক্সে নাই, তো এই ইলেকশন হবে, ভিপিজিএস হচ্ছে, তো এরা তো এই ভিপিজিএস যখন হচ্ছে তাদের মধ্যে একটা অর্গানাইজেশনাল স্কিল ডেভেলপ করতেছে। ভাই তো অনেক বড় কামান দাগায় ফেলছেন, ফলে আমাকে একটু ডিফাইন করতে হবে একেবারে অল্প কথায়। জি। এটা সত্য, সব প্রিন্টেড ওয়ার্ড আপনার বিশ্বাস করা দরকার নাই, কিন্তু 2টা প্রধান পত্রিকা টানা 2 দিন লিড নিউজ করেছে। যদি এটা অসত্য হয়, তাদের তথ্য বিভ্রান্তিকর হয়, তাহলে সরকারকে এটা ডিবাঙ্ক করতে হবে এবং তারা রিজয়েন্ডার দিবে। এর আগ পর্যন্ত আমি তো এটাতে অবিশ্বাস করার কোনো কারণ আমার জন্য তৈরি হয় নাই। এখানে পরিষ্কার বলা হয়েছে যে উৎপাদন খরচ এখন 37.5 টাকা কৃষকের জন্য, কিন্তু সরকার কিনছে 36 টাকায়, মানে কেনার কথা, এবং কিন্তু বাজারে গিয়ে সরকার নির্ধারিত মূল্য কৃষকরা পাচ্ছে না। এই যে একেবারে এলাকা ভিত্তিক নাম দিয়ে দিয়েছে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সমস্ত জায়গায়, ঠিক আছে। ফলে আমি তো ডেফিনেটলি একজন সচেতন নাগরিক হিসেবে এই পত্রিকাগুলোকে অবিশ্বাস করার কোনো কারণ আমার জন্য নাই।